আচ্ছা, পজিশন অফ দ্য রাজ্যসভা, পজিশন অফ দ্য রাজ্যসভাটা কি? ইকুয়াল স্টেটাস উইথ দ্য লোকসভা, ইকুয়াল স্টেটাস উইথ দ্য লোকসভা। কখন? অর্ডিনারি বিলের ক্ষেত্রে ইকুয়াল স্টেটাস, রাজ্যসভা আর লোকসভার ইকুয়াল স্টেটাস। 2 নম্বর, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রেও রাজ্যসভা লোকসভার ইকুয়াল পাওয়ার রয়েছে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রেও লোকসভা এবং রাজ্যসভার ইকুয়াল পাওয়ার রয়েছে। অর্ডিনারি বিলের ক্ষেত্রেও রয়েছে ইকুয়াল পাওয়ার লোকসভা রাজ্যসভা। ফাইন্যান্সিয়াল বিলের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভার পজিশন ইকুয়াল। ইভেন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সেখান থেকে যেটা খরচ করবে ফাইন্যান্সিয়াল বিল হিসেবে, সেইটার ক্ষেত্রেও কিন্তু ইকুয়াল স্টেটাস রয়েছে। ফাইন্যান্সিয়াল বিল যেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হবে, সেইটা কিন্তু সেখানেও কিন্তু ইকুয়াল পাওয়ার রয়েছে। ইলেকশন অ্যান্ড ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, লাইক রাজ্যসভা, এখানেও কিন্তু সমান পাওয়ার রয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটো হাউসেরই ইকুয়াল পাওয়ার রয়েছে, যে তারা রাষ্ট্রপতিকে কি করতে পারে, একটা রেকমেন্ডেশন পাঠাতে পারে যে রিমুভাল অফ দ্য চিফ জাস্টিস, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, চিফ ইলেকশন কমিশনার, কন্ট্রোল ক্যাগের যে সভাপতি, সে তার যে রিমুভাল এর ব্যাপারে রেকমেন্ডেশন পাঠাতে পারে। অ্যাপ্রুভাল অফ দ্য অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট, অ্যাপ্রুভাল অফ দ্য অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট, এক্ষেত্রেও রাজ্যসভা লোকসভার ইকুয়াল পাওয়ার রয়েছে। অ্যাপ্রুভাল অফ দ্য অর্ডিন্যান্স ইস্যুড বাই দ্য প্রেসিডেন্ট, এক্ষেত্রেও রাজ্যসভা লোকসভার ইকুয়াল পাওয়ার রয়েছে। অ্যাপ্রুভাল অফ দ্য প্রোক্লামেশন অফ দ্য অল টাইপস অফ এমার্জেন্সিজ বাই দ্য প্রেসিডেন্ট, অ্যাপ্লিকেশন অফ রিপোর্টস, যে এরা যে রিপোর্ট তৈরি করে, ফিনান্স কমিশন, ইউপিএসসি, ক্যাগ, এর যে কনসিডার করতে হয়, এগুলো অনেক সময় ভোটিং এর মাধ্যমে পাস করতে হবে, কিছু করতে হয়, এখানেও কিন্তু ইকুয়াল পাওয়ার রয়েছে। ইউপিএসসি এবং সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন, সেটাকে এনলার্জ করার ক্ষেত্রেও রাজ্যসভা এবং লোকসভার ইকুয়াল স্টেটাস রয়েছে। অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার স্টেটাসটা কোন কোন ক্ষেত্রে সমান নয়। 1 নম্বর, মানি বিল। মানি বিল শুধুমাত্র লোকসভায় ইন্ট্রোডিউস করা যায়, রাজ্যসভায় করা যায় না। এক্ষেত্রে মানি বিলের ক্ষেত্রে লোকসভার পাওয়ার অনেক বেশি রাজ্যসভার থেকে। মানে মানি বিল ছাড়া যে অন্যান্য যে ফাইন্যান্সিয়াল বিল রয়েছে, যেগুলো আর্টিকেল 117 মধ্যে লেখা আছে, আর্টিকেল 117 এর মধ্যে লেখা আছে, ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি ইন লোকসভা, নট ইন রাজ্যসভা। ফাইন্যান্সিয়াল বিলগুলো যেগুলো রয়েছে, সেগুলো ইন্ট্রোডিউস করা যায় শুধুমাত্র লোকসভাতে, রাজ্যসভায় সেগুলো ইন্ট্রোডিউস করা যায় না। 6 নম্বর হচ্ছে, জয়েন্ট সিটিংয়ের ক্ষেত্রে লোকসভা স্পিকারই সভাটাকে প্রিসাইড করে। জয়েন্ট সিটিংয়ের ক্ষেত্রে লোকসভা স্পিকার কেবলমাত্র এই সভাটাকে প্রিসাইড করতে পারবে। স্পিকারের অনুপস্থিতিতে কে করে? ডেপুটি স্পিকার। রাজ্যসভার কোনো লোক কিন্তু সেটাকে প্রিসাইড করতে পারবে না। রাজ্যসভা কেবলমাত্র যে অ্যানুয়াল বাজেট যেটা পাস হয়, সেটা নিয়ে ডিসকাস করতে পারে, কিন্তু রাজ্যসভা কখনো ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারে না। রাজ্যসভা বাজেটের ক্ষেত্রে শুধুমাত্র বাজেট নিয়ে কেবলমাত্র আলোচনা করতে পারে, কোনো রকম ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারে না। বাজেট নিয়ে যে ভোটাভুটি হয়, সেটা কেবলমাত্র লোকসভাতেই সম্ভব, রাজ্যসভায় ভোটাভুটি সম্ভব নয়। 9 নম্বর, জরুরি অবস্থা শেষ করে দেওয়ার সময়, জরুরি অবস্থা সমাপ্ত করার সময় কোথায় রেজলিউশন পাস করতে হয়? না, শুধুমাত্র লোকসভাতেই পাস করতে হয়। তাহলেই কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে যায়। ন্যাশনাল এমার্জেন্সি যেটা কন্টিনিউ করা হচ্ছিল, সেটা ডিসকন্টিনিউড হয়ে যায়। কখন? না, লোকসভা যদি একটা রেজলিউশন পাস করে, এবং সেই রেজলিউশনটা কিন্তু রাজ্যসভায় পাস করার কোনো দরকার নেই। রাজ্যসভা কখনো কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছে, তাদের এগেনস্টে কখনো নো কনফিডেন্স মোশন আনতে পারে না। নো কনফিডেন্স মোশন মানে অনাস্থা ভোট কখনো দিতে পারে না। মন্ত্রী গোষ্ঠীর বিরুদ্ধে কখনো বা সরকারের বিরুদ্ধে কখনো অনাস্থা প্রস্তাব আনতে পারে না। এটা শুধুমাত্র লোকসভাই পারে। এটা শুধুমাত্র লোকসভার কাছে তারা মন্ত্রী গোষ্ঠী কালেকটিভলি রেসপন্সিবল। অর্থাৎ রাজ্যের অধীনস্থ যে সাবজেক্টগুলো রয়েছে, স্টেট লিস্টের যে সাবজেক্টগুলো রয়েছে, সেইগুলোর ব্যাপারে শুধুমাত্র আইন প্রণয়ন করতে পারে রাজ্যসভা। সেটা হচ্ছে আর্টিকেল 249-এ বলা আছে। আর্টিকেল 249-এ বলা আছে যে রাজ্যের এখতিয়ারভুক্ত বা স্টেট সাবজেক্টের ব্যাপারে রেজলিউশন পাস করে বিল, আইন প্রণয়ন করতে পারে শুধুমাত্র রাজ্যসভা। এখানে লোকসভার কোনো ক্ষমতা নেই, এক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা অনেক বেশি। আর্টিকেল নাম্বার 312-তে বলা আছে যে রাজ্যসভা can authorize the parliament to create all India services common to both center and states। যদি রাজ্যসভার পজিশনটাকে যদি অ্যানালাইজ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে রাজ্যসভা, সেটার পাওয়ারটা হাউস অফ লর্ড, মানে ব্রিটিশ কনস্টিটিউশনাল সিস্টেমে যেটা আপার হাউস, সেটাকে বলা হয় হাউস অফ লর্ডস। সেই হাউস অফ লর্ডের থেকে আমাদের রাজ্যসভার পজিশন অনেক ভালো, অনেক বেশি স্ট্রং। কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে যে সিস্টেমটা রয়েছে, সেখানে বলা হয় আপার হাউসকে সেনেট। তাদের মতো অত শক্তিশালী নয়। তাহলে আমরা মাঝামাঝি রয়েছি, অর্থাৎ ব্রিটেনের যে হাউস অফ লর্ড রয়েছে, তাদের থেকে আমাদের পজিশন, রাজ্যসভার পজিশন অনেক ভালো। কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে যে আপার হাউস রয়েছে, যেটাকে বলা হয় সেনেট, তাদের থেকে আমাদের অবস্থা কিন্তু একটু দুর্বল। আমাদের রাজ্যসভা কিন্তু অতটা স্ট্রিক্ট নয়, অতটা শক্তিশালী নয়। লোকসভার যে অ্যাক্টিভিটি, সেটাকে চেকস অ্যান্ড ব্যালেন্স করে। রাজ্যসভা কী করে? লোকসভার যে
কাজকর্ম সেগুলোকে চেকস অ্যান্ড ব্যালেন্স করে রাজ্যসভা। এই যে রাজ্যসভা, এটা কিসের প্রতীক? রাজ্যসভা হচ্ছে অ্যাকচুয়ালি ফেডারেলিজমের প্রতীক, আর লোকসভা হচ্ছে সেন্ট্রালাইজেশনের প্রতীক। অর্থাৎ রাজ্যসভা স্টেটদের স্বার্থগুলো দেখে, রক্ষা করে এগেনস্ট দ্য সেন্টারের যে ইউনিটারিশিপ, সেইটার বিরুদ্ধে সেন্টার কোনো একটা একতরফা কোনো ডিসিশন নিল, সেইটা মানে স্টেটের এগেনস্টে, সেইটাকে কিন্তু একমাত্র রাজ্যসভায় তার এগেনস্টে কিছু করতে পারে, এবং স্টেটের যে স্বার্থ সেটা কিন্তু রাজ্যসভায় বজায় রাখে। তাহলে ফেডারেলিজমের প্রতীক হচ্ছে রাজ্যসভা। পার্লামেন্টারি প্রিভিলেজটা হচ্ছে একটা স্পেশাল রাইট, যেখানে ছাড় পাওয়া যায় বিভিন্ন রকম, কি ছাড় না, বিভিন্ন রকম ছাড় পায়, সেই ছাড়গুলোকেই প্রিভিলেজেস বলে। এই ছাড়টা শুধুমাত্র তারা পায় তাই নয়, এইটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ইউনিয়ন মিনিস্টার্স, এরাও কিন্তু এই ছাড়টা পেয়ে থাকে। প্রিভিলেজেস কিন্তু প্রেসিডেন্টকে দেওয়া হয় না, যদিও তিনি কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, কোনো রকম প্রিভিলেজেস প্রেসিডেন্টকে দেওয়া হয় না, যদিও তিনি কিন্তু পার্লামেন্টের ইনক্লুডেড। আচ্ছা, ক্লাসিফিকেশন রয়েছে দু রকমের ক্লাসিফিকেশন। একটা হচ্ছে কালেকটিভ প্রিভিলেজেসের মধ্যে হচ্ছে যে তারা কোনো রিপোর্ট পাবলিশ করতে পারে, ঠিক আছে, ডিবেটে অংশগ্রহণ করতে পারে, এর জন্য তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো মামলা করা যায় না, বা এইরকম বিশেষ কিছু ছাড় রয়েছে, বা তাদের এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংস আনা যাবে না, ঠিক আছে, পানিশ করা যাবে না লোকসভায় যে কথাগুলো বলছে তার বিরুদ্ধে। তো এইটাই হচ্ছে কালেকটিভ প্রিভিলেজেস। আর ইন্ডিভিজুয়াল প্রিভিলেজেসটা কি? পার্লামেন্ট শুরু হওয়ার 40 দিন আগে থেকে পার্লামেন্ট শুরু হওয়ার 40 দিন পরে পর্যন্ত তাদের এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস আনা যাবে না। তাহলে ইন্ডিভিজুয়াল প্রিভিলেজেস হচ্ছে যে লোকসভা বা রাজ্যসভা শুরুর সেশন শুরু হওয়ার 40 দিন আগে থেকে 40 দিন পরে পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, যদি তাদের এগেনস্টে কোনো সিভিল প্রসিডিংস থাকে। ক্রিমিনাল প্রসিডিংস হলে আইনের মতো চলবে। 2 নম্বর, যখন পার্লামেন্টের সেশন যখন চলছে তখন তারা কোনো রকম কোর্টের প্রসিডিংসের মধ্যে থাকবে না। তারা কোর্টে সাক্ষী দিতে পারে, নাও পারে, ঠিক আছে, কোর্টে হাজির হতেও পারে, নাও হতে পারে। তো এইটা কি যে দে আর এক্সেম্পটেড ফ্রম দ্য জুডি সার্ভিস। যখন পার্লামেন্ট যখন সেশনে থাকবে তখন তাদের এগেনস্টে কোনো রকম জুডিশিয়াল স্টেপস নেওয়া যাবে না। আচ্ছা, সোর্স অফ প্রিভিলেজেস হচ্ছে অরিজিনাল। আচ্ছা, প্রিভিলেজটা কোথায় বলা আছে? 105 নম্বর আর্টিকেলে প্রিভিলেজ বলা আছে। প্রিভিলেজটা প্রভিশনটা রয়েছে, কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে আর্টিকেল 105-এ। তো প্রিভিলেজের সোর্সগুলো কী কী? প্রিভিলেজের সোর্সগুলো হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস, ভেরিয়াস লজ মেড বাই পার্লামেন্ট, রুলস অফ দ্য বোথ হাউস, পার্লামেন্টারি কনভেনশনস অ্যান্ড জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। তাহলে প্রিভিলেজের সোর্সগুলো কনস্টিটিউশনাল প্রভিশনস, ভেরিয়াস লজ মেড বাই পার্লামেন্ট, আর কি রুল অফ বোথ হাউসেস, পার্লামেন্টারি কনভেনশনস অ্যান্ড জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। সোভারেনিটি অফ দ্য পার্লামেন্ট, ডক্টরাইন অফ দ্য সোভারেনিটি অফ দ্য পার্লামেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্রিটিশ পার্লামেন্ট। সোভারেনিটি অফ দ্য পার্লামেন্ট, এই টার্মটা ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে তুলনা করা যায়। সোভারেনিটি মিনস দ্য সুপ্রিম পাওয়ার উইদিন দ্য স্টেট, মানে পার্লামেন্টের ওপরে আর কেউ নেই। মানে ব্রিটেনে যেমন পার্লামেন্ট সোভারিন, সেই রকমভাবে কিন্তু আমাদের লোকসভা সোভারিন নয়, ঠিক আছে, কারণ তার ওপরেও অনেক কিছু আছে। কী আছে? যেমন হচ্ছে রিটেন নেচার অফ কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের একটা কনস্টিটিউশন আছে, সেই জন্য আমাদের এখানে কনস্টিটিউশনটা সোভারিন, অন্য কিছু সোভারিন নয়। 2 নম্বর হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, 3 নম্বর হচ্ছে সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ, 4 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস।